হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করব তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আজ আমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের অনেক উপকারে আসবে এই ক্লাস থেকে। আজকে আমরা জীবনবিজ্ঞানের যে ছায়া প্রকাশনী তার বই থেকে যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, তার প্রশ্ন উত্তরগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। তবে তোমাদের বলে রাখছি যে শুধুমাত্র প্রশ্ন উত্তর নিয়েই আমরা আলোচনা করব না, এর সাথে কিন্তু অনেক এক্সট্রা ডিটেলস, অনেক এক্সট্রা ইনফরমেশন সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব, যা তোমাদের কিন্তু আপকামিং যে পরীক্ষাগুলো আসছে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট বা তোমরা মাধ্যমিক পরীক্ষা বলো, তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং সমস্ত প্রশ্নের ডিটেলস ব্যাখ্যা সহ কিন্তু আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রকম আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটি আমাদের আছে, নিচের কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক? দেখো আমি তোমাদের বলে দিই, দেখো উদ্দীপক কিন্তু আমাদের দুই রকমের হয়। একটি কিন্তু আমাদের বাহ্যিক উদ্দীপক এবং অপরটি হয় অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক উদ্দীপক বলতে যে সকল উদ্দীপকগুলো কিন্তু আমাদের দেহের বাইরে থেকে অর্থাৎ পরিবেশ থেকে কিন্তু আমরা পেয়ে থাকি, তাদেরকে কিন্তু বাহ্যিক উদ্দীপক বলা হয়। যেমন তুমি বলতে পারো যে আলো, তাপ, স্পর্শ, এগুলো কিন্তু সবই বাহ্যিক উদ্দীপকের আন্ডারে কিন্তু পড়ে। এবং অভ্যন্তরীণ উদ্দীপক বলতে যেগুলি কিন্তু আমাদের শরীরের ভিতর থেকে আমরা যেগুলি অনুভব করি, অর্থাৎ তুমি বলতে পারো যে ব্যথা, তৃষ্ণা ইত্যাদি যে সকল উদ্দীপকগুলো থাকে তাদের কিন্তু অভ্যন্তরীণ উদ্দীপক কিন্তু বলা হয়। এবার আমাদের কোশ্চেনে তুমি ভালোভাবে লক্ষ্য করো, বলা হয়েছে যে এদের মধ্যে কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক। দেখো, এক্সট্রা ইনফরমেশন দেওয়ার পর তুমি কিন্তু খুব সহজেই এবার অপশন দেখলে কিন্তু তুমি চিনতে পারবে যে কোনটি কিন্তু আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে। এক্ষেত্রে দেখো আমাদের সঠিক অ্যান্সার অভ্যন্তরীণ উদ্দীপক কোনটি, দেখো তৃষ্ণা, অর্থাৎ অপশন ডি কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি হবে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতায় যে কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র সেই পতঙ্গগুলোকে কিন্তু চেপে ধরে, এটি কোন প্রকারের চলন হবে? এটি আমাদের কেমোন্যাস্টি চলন হবে। কেমোন্যাস্টি চলন অর্থাৎ অপশন ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দেখো তোমাদের এই যে কেমোন্যাস্টিক চলন এবং এদের যে বাকি অপশনগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের আমি একটু আলোচনা করে দিই। দেখো, সবার আগে আমাদের জানতে হবে এই যে কেমোন্যাস্টিক চলনের এই যে ন্যাস্টিক চলন, এই চলনটি কি? তোমরা মনে রাখবে যে যে সকল চলনগুলো উদ্দীপকের তীব্রতা অনুযায়ী, তীব্রতা খুব ভালোভাবে খেয়াল রাখবে যে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে। সেটি কিন্তু যে কোনো প্রকারের কিন্তু উদ্দীপক হতে পারে, সেটি রাসায়নিক কোনো একটি পদার্থ হতে পারে, কোনো আঘাত বা কোনো ব্যথা হতে পারে, বা তুমি কোনো তাপের প্রভাবে অর্থাৎ থার্মোর প্রভাবে হতে পারে, অথবা ফোটোর প্রভাবে অর্থাৎ আলোর প্রভাবে হতে পারে। এবং এই রকম প্রত্যেকটি তীব্রতার ওপর ভিত্তি করে কিন্তু আমাদের মোটামুটি আরও 4-5 রকমভাবে কিন্তু এই ন্যাস্টিক চলনকে ভাগ করা যায়। যেমন যদি আমাদের তুমি অপশান লক্ষ্য করো, দেখো সিসমোন্যাস্টিক চলন দেওয়া আছে। এই সিসমোন্যাস্টিক চলন মানে হচ্ছে যদি আঘাত বা কোনো রকমের স্পর্শর তীব্রতা অনুযায়ী যদি উদ্ভিদ অঙ্গের চলন ঘটে সেগুলিকে আমরা সিসমোন্যাস্টিক চলন বলবো। ফোটোন্যাস্টিক চলন অর্থাৎ আলোর তীব্রতা অনুযায়ী ঘটবে। থার্মোন্যাস্টিক চলন অর্থাৎ উষ্ণতার তীব্রতা অনুযায়ী ঘটবে। এবং কেমোন্যাস্টিক চলন অর্থাৎ কোনো রকম রাসায়নিক পদার্থের তীব্রতা অনুযায়ী ঘটবে। যেহেতু আমাদের অপশানে দেখো সূর্য শিশির যে পতঙ্গভুক উদ্ভিদটি আছে সেগুলি কোনো পতঙ্গকে কিন্তু খেয়ে ফেলে বা সেই পতঙ্গকে কিন্তু চেপে ধরে, এগুলো কিন্তু সবই কোনো রকম রাসায়নিক পদার্থের উপর নির্ভর করে ঘটে থাকে। সেই জন্য আমাদের কিন্তু 2 নম্বর কোয়েশ্চেনের অপশন ডি অর্থাৎ কেমোন্যাস্টিক চলনটি হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেনটি কি বলা হয়েছে? দেখো, উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলে। উদ্দীপক শনাক্ত করে জীবের যে সাড়া প্রদান ক্ষমতা সেটিকে কি বলা হয়? সেটিকে কিন্তু সংবেদনশীলতা বলা হয়। এটি কিন্তু জীবের একটি ধর্ম, সংবেদনশীলতা। তোমরা নেক্সট কোয়েশ্চেনটি দেখো, রাসায়নিক বার্তাবাহক হলো, অর্থাৎ আমাদের
দুই রকমের কিন্তু বার্তাবাহক হতে পারে, তোমরা খেয়াল রাখবে দুই রকমের কি কি, একটি রাসায়নিক বার্তাবাহক এবং অপরটি কিন্তু ভৌত বার্তাবাহক। যেটি রাসায়নিক বার্তাবাহক সেটি কিন্তু আমাদের এক্ষেত্রে দেখো হরমোন হয়ে যাবে সঠিক অ্যান্সার, এবং যেটি ভৌত বার্তাবাহক বলা হয় সেটি কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রকে বলা হয় ভৌত বার্তাবাহক। নেক্সট কোয়েশ্চেন দেখো, অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান। তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী যে 3 প্রকারের প্রধানত আমাদের উদ্ভিদ হরমোন সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, 3 প্রকার হরমোনেরই প্রত্যেকটি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই 3 প্রকার হরমোনের প্রত্যেকটি কাজ, তাদের ভূমিকা, তাদের উৎসস্থল এবং তাদের রাসায়নিক নাম এবং তাদের কি প্রকারের, অর্থাৎ কোনোটা নাইট্রোজেন যুক্ত, কোনোটা নাইট্রোজেন বিহীন, কোনোটা আম্লিক প্রকৃতির, কোনোটা ক্ষারীয় প্রকৃতির, প্রত্যেকটা হরমোনের কিন্তু প্রত্যেকটি লাইন খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা অতি অবশ্যই 3টে হরমোন মেনলি খুব ভালোভাবে কিন্তু মনে রাখবে প্রত্যেকটি কাজ। দেখো এক্ষেত্রে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে যে অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান, অর্থাৎ এখানে যে 4খানা অপশন দেওয়া আছে দেখো তার মধ্যে কোন হরমোনটি আমাদের অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী হবে। এটি আমাদের কোনটি হবে? অপশন সি, অক্সিন হরমোন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটি নাইট্রোজেন যুক্ত ক্ষারজাত হরমোন। দেখো নাইট্রোজেনও থাকবে এবং ক্ষারজাতও হবে, এই রকম কোন হরমোনটি আমাদের এক্সাম্পল। দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে সাইটোকাইনিন, অর্থাৎ অপশন বি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। দেখো তোমাদের বলে রাখি এক্ষেত্রে দেখো নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন আরও বেশ কয়েকটি হরমোন তোমরা মনে রাখবে। দেখো এক্ষেত্রে অক্সিন যে হরমোনটি আছে এটি কিন্তু নাইট্রোজেন যুক্ত এবং আম্লিক প্রকৃতির হয়, এবং যে জিব্রেলিন হরমোনটি আছে এটি কিন্তু নাইট্রোজেন বিহীন একটি হরমোনের কিন্তু এক্সাম্পল। এক্ষেত্রে যে নাইট্রোজেন যুক্ত এবং ক্ষারজাত এটি কিন্তু অপশন বি সাইটোকাইনিন কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, ডায়াবেটিস মেলিটাস এই যে রোগটি আছে এটি কোন প্রকার হরমোনের অভাবজনিত রোগ। মনে রাখবে আমাদের ডায়াবেটিস 2 প্রকারের হয়, একটি ডায়াবেটিস মেলিটাস এবং অপরটি ডায়াবেটিস ইনসিপিটাস। যেটি ডায়াবেটিস মেলিটাস সেটি কিন্তু আমাদের ইনসুলিন হরমোনের কম ক্ষরণজনিত এটি কিন্তু রোগ ঘটে থাকে, এবং ডায়াবেটিস ইনসিপিটাস যেটি সেটি কিন্তু এডিএইচ হরমোন, ঠিক আছে, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি কিন্তু হয়ে থাকে। নেক্সট প্রশ্নটি দেখো, ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। অর্থাৎ ভয় পেলে আমাদের অ্যাড্রেনালিন হরমোন তার ক্ষরণ কিন্তু বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের যে গ্রাফিয়ান ফলিকল এখান থেকে যে হরমোন ক্ষরণের উদ্দীপনা যোগায়, এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ইস্ট্রোজেন। মহিলাদের গ্রাফিয়ান ফলিকল থেকে কিন্তু ইস্ট্রোজেন হরমোনটি ক্ষরণ করে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটি। দেখো আমাদের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া সেটি জিজ্ঞেস করা হয়েছে। মনে রাখবে করোটি স্নায়ুর সংখ্যা কিন্তু 12 জোড়া, কিন্তু যদি এটি করোটি স্নায়ু না জিজ্ঞেস করে তোমাদের স্নায়ুর কত জোড়া যদি জিজ্ঞেস করতো, যে সুষুম্না স্নায়ু কত জোড়া, তাহলে কিন্তু সঠিক উত্তরটি হতো কিন্তু 31 জোড়া। নেক্সট প্রশ্ন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, অর্থাৎ আমাদের দেহের যে উষ্ণতা সেটি আমাদের মস্তিষ্কের এই যে 4টি অংশ আছে এই 4টি অংশের মধ্যে কোন অংশ কিন্তু আমাদের মস্তিষ্কের উষ্ণতা কিন্তু নিয়ন্ত্রণ করে, আমাদের দেহের উষ্ণতা কিন্তু নিয়ন্ত্রণ করে। সঠিক উত্তরটি হবে কি হাইপোথ্যালামাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, সঠিক জোড়টি নির্বাচন করো। অর্থাৎ এদের মধ্যে যে 4টি অপশন আছে মস্তিষ্কের আমাদের যে 4খানা যে অংশ দেওয়া আছে এই 4টে অংশের মধ্যে তাদের প্রত্যেকটি একটি করে কাজ কিন্তু তাদের সামনে লেখা হয়েছে, এবং এদের মধ্যে দেখবে কোনটি সঠিক জোড় সেটি কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে। অর্থাৎ এদের 3টে কিন্তু অ্যান্সার কিন্তু ভুল দেওয়া আছে, 3টে কাজ কিন্তু ভুল দেওয়া আছে। দেখো প্রত্যেকটির কাজ তোমাদের আমি এখনই বলে দিচ্ছি। দেখো গুরু মস্তিষ্কের কাজ এখানে দেওয়া হয়েছে দেহের ভারসাম্য রক্ষা করা। দেখো গুরু মস্তিষ্কের কাজ কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করা নয়, দেহের ভারসাম্য রক্ষা করা এটি কিন্তু লঘু মস্তিষ্কের কাজ হয়, এবং গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে দেহের বুদ্ধি, স্মৃতিশক্তি, এরকম কাজগুলো কিন্তু আমাদের গুরু মস্তিষ্ক করে থাকে। এবং হাইপোথ্যালামাস মনে রাখবে আমাদের হাইপোথ্যালামাস কিন্তু বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে না, এটি কিন্তু গুরু মস্তিষ্ক করে। আমরা এই মাত্র আগের কোশ্চেনে দেখে এলাম যে হাইপোথ্যালামাস কি করে, আমাদের দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক কিন্তু আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা কাজ,
অপশন ডি দেখো সুষুম্না শীর্ষক, যেটি কিন্তু আমাদের হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এক্ষেত্রে দেখো আমাদের সুষুম্না শীর্ষক এই অপশনটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটিকে বোঝায়? দেখো তোমাদের স্নায়ুতন্ত্রের যে প্যাকিং কোষ আছে সেই প্যাকিং কোষ সম্পর্কে আমি তোমাদের একটি লাইন বলে দিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু তোমরা এটিকে মনে রাখবে। দেখো স্নায়ুতন্ত্রের সহায়ক ও প্রতিরক্ষামূলক কোষ হিসেবে যেগুলি কাজ করে সেগুলিকে কিন্তু আমরা সাধারণত প্যাকিং কোষ হিসেবে কিন্তু ধরে থাকি। স্নায়ুতন্ত্রে যেগুলো সহায়ক হয় এবং প্রতিরক্ষামূলক কোষ যেগুলি থাকে সেগুলোকে কিন্তু প্যাকিং কোষ হিসাবে কিন্তু ধরা হয়। তো এক্ষেত্রে আমাদের প্যাকিং কোষ কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হবে আমাদের নিউরোগ্লিয়া। এটি কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ। তোমার মায়োপিয়ার সমস্যা সমাধানের কোন পদ্ধতি গ্রহণযোগ্য? নেক্সট কোয়েশ্চেনটি দেখো, মায়োপিয়া রোগের ক্ষেত্রে আমাদের কোন সমাধানটি হবে? অর্থাৎ এক্ষেত্রে দেখো আমাদের মাইনাস লেন্স ব্যবহার করলে আমরা কিন্তু মায়োপিয়া রোগ কিন্তু ঠিক করতে পারি। দেখো তোমাদের মায়োপিয়া সম্পর্কে শুধু জানলে হবে না, এর সঙ্গে চোখের বেশ আরও কয়েকটি রোগ আছে, তার সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তোমাদের প্রথমেই বললাম যে শুধুমাত্র আমরা কোয়েশ্চেন অ্যান্সার নয়, এর সঙ্গে কিন্তু আরও প্রচুর এক্সট্রা ইনফরমেশন কিন্তু আমরা দেখব, যার ফলে কিন্তু তোমরা কোয়েশ্চেন অ্যান্সারের সাথে সাথে বাকি পুরো সিলেবাসটিকে কিন্তু কমপ্লিট করতে পারবে এবং যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলে দিই, মায়োপিয়া যে রোগটি আছে এই রোগটির ক্ষেত্রে কি হয় না, দূরের দৃষ্টি কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ দূরের দৃষ্টি কিন্তু দেখতে কিন্তু সমস্যা হয়, কিন্তু কাছের যে কোনো জিনিসকে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু দেখতে পাওয়া যায় এই প্রকার রোগের ক্ষেত্রে। মনে রাখবে, মায়োপিয়া রোগের ক্ষেত্রে মাইনাস লেন্স অর্থাৎ কিন্তু আমরা অবতল লেন্স ব্যবহার করলে কিন্তু এই প্রকার ত্রুটি কিন্তু আমরা ঠিক করতে পারি। হাইপারমেট্রোপিয়া বলেও কিন্তু আরও একটি সমস্যা হয় চোখের, যে রোগটির ক্ষেত্রে কি হয়, তোমরা মায়োপিয়াতে দেখে এলে যে দূরের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হয় না, কাছের দৃষ্টি কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ নিকট যে বস্তুগুলো হয়, অর্থাৎ কাছের যে বস্তুগুলো হয় সেইগুলি দেখতে কিন্তু সমস্যা হয়, কিন্তু দূরের দৃষ্টি কিন্তু ঠিক থাকে। এই প্রকার রোগের ক্ষেত্রে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে কিন্তু ত্রুটিগুলো কিন্তু ঠিক করা যায়। আরও একটি চোখের সমস্যা হলো প্রেসবায়োপিয়া। দেখো প্রেসবায়োপিয়া এটি কিন্তু একটি বয়স্ক বার্ধক্যজনিত রোগ, অর্থাৎ মোটামুটিভাবে 40 বছর বা তার থেকেও বেশি বয়সী লোকেদের কিন্তু এইরকম সমস্যা দেখা যায়। এইগুলি সাধারণত লেন্সের যে স্থিতিস্থাপকতা সেইগুলি যখন নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেসবায়োপিয়া রোগটি কিন্তু দেখা যায়। এই প্রকার ত্রুটি দূর করার জন্য সাধারণত বাইফোকাল লেন্স কিন্তু ব্যবহার করা হয়, যার মাধ্যমে কিন্তু এই প্রকার ত্রুটি কিন্তু ঠিক করা সম্ভব। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনটিকে দেখি। নেক্সট কোয়েশ্চেনটি দেখো আমাদের তাহলে বিভাগ ক অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন যেগুলি ছিল সেগুলি কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বিভাগ খ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি কিন্তু সমাধান করব। দেখো প্রথম কোয়েশ্চেনটি কি বলা হয়েছে? প্রথম কোয়েশ্চেনটি বলা হয়েছে বটগাছের ঝুড়ি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায়, এটি কি প্রকারের চলন? দেখো বটগাছের ঝুড়ি বা স্তম্ভমূল এগুলি কিন্তু একদম সরাসরি আমাদের ভূপৃষ্ঠের দিকে কিন্তু যায়। যেহেতু ভূপৃষ্ঠের দিকে কিন্তু আকর্ষণ করছে সেই জন্য কিন্তু এগুলোকে আমরা অনুকূল অভিকর্ষবর্তী চলন বলবো, কারণ অভিকর্ষের টানেই কিন্তু মূলগুলি কিন্তু মাটির দিকে নেমে আসছে। সেই জন্য কিন্তু আমরা বিভাগ ক্ষয়ের যে 1 নম্বর কোয়েশ্চেন সেটির কিন্তু সঠিক অ্যান্সার আমরা কি বলবো, অনুকূল অভিকর্ষবর্তী চলন। অনুকূল অভিকর্ষবর্তী চলন অনুকূল অভিকর্ষবর্তী চলন এটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। দেখো আর একটি হয় সুন্দরী গাছ বা ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের যে গাছের 2 প্রকারের যে মেন বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের শ্বাসমূল, যে মূলগুলি কিন্তু মাটি ভেদ করে উপর দিকে উঠে আসে। এই প্রকার চলনকে কিন্তু আমাদের প্রতিকূলবর্তী চলনও বলা হয়। অনুকূলবর্তী আমাদের 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, এবং প্রতিকূলবর্তী চলন দেখা যায় কিন্তু ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে। তোমরা কিন্তু খুব ভালোভাবে এটিকে মনে রাখবে।
দেখো এক্স্যাক্টলি 2 নাম্বার কোশ্চেনটি ভালোভাবে লক্ষ্য করো। দেখো 2 নাম্বার কোশ্চেনটি এইমাত্র তোমাদেরকে যে পয়েন্টটা আমি তুলে ধরলাম ঠিক সেই কোশ্চেনটি দেওয়া হয়েছে। দেখো প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন দেখা যায় কোন প্রকার উদ্ভিদে? তাহলে খুব সহজেই তোমরা বলতে পারবে যে ম্যানগ্রোভ জাতীয় যে উদ্ভিদ, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু প্রতিকূলবর্তী চলন দেখা যায়। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে 2 নম্বর কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটি দেখো, উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে কোন প্রকার হরমোনের ভূমিকা রয়েছে? অর্থাৎ উদ্ভিদের যে গতিপথ অর্থাৎ চলন কোন প্রকার হরমোন দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ হয়ে থাকে? সাধারণত আমাদের অক্সিন হরমোন কিন্তু আমাদের গতিপথ কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে কিন্তু অক্সিন হরমোন। নেক্সট কোশ্চেনটি দেখো, 4 নম্বর কোশ্চেনটি কি বলা হয়েছে? দেখো অগ্রস্থ প্রকটতা কি? দেখো অগ্রস্থ প্রকটতার ব্যাপারটি হচ্ছে এরকম যে কোনো একটি উদ্ভিদের, আমি যদি এটিকে একটি উদ্ভিদ হিসেবে ধরি, কোনো একটি উদ্ভিদের দেখো অক্সিন হরমোনের সাধারণত কাজ হচ্ছে কি, কোনো একটি উদ্ভিদের দেখো উদ্ভিদ অঙ্গের যদি বৃদ্ধি ঘটায় সেক্ষেত্রে অক্সিন হরমোন আমাদের উদ্ভিদের একদম উপরিভাগে অর্থাৎ যে অংশে কিন্তু বৃদ্ধি হয় সেই অংশে অক্সিন হরমোন অধিক পরিমাণে কিন্তু সঞ্চিত হয়। তার ফলে কি হয়, ওদের পার্শ্বীয় মুকুল যেগুলো হয় অর্থাৎ পার্শ্ববর্তী যে সকল শাখাগুলো থাকবে সেই সকল শাখার বৃদ্ধি কিন্তু ওরা কিন্তু বন্ধ করে দেবে, দিয়ে কিন্তু অগ্রভাগের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত করবে। এই কাজটি কিন্তু অক্সিন হরমোন ঘটায়। অর্থাৎ পার্শ্বীয় যে সকল মুকুলগুলো আছে পার্শ্ববর্তী সেই সকল মুকুলগুলোর বৃদ্ধি কিন্তু অক্সিন হরমোন কিন্তু বাধা দান করে এবং অগ্রমুকুলের কিন্তু বৃদ্ধি কিন্তু অনেক আরো বেশি পরিমাণে কিন্তু বেড়ে যায়। যেহেতু অক্সিন হরমোন পার্শ্বীয় যে মুকুলগুলো আছে সেই মুকুলের বৃদ্ধি কিন্তু বন্ধ করে দেয়, তো এই প্রকার চলনকে কিন্তু আমরা কি বলি? অগ্রস্থ প্রকটতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে বীজের সুপ্তাবস্থা ভাঙনে সাহায্য করে কোন হরমোন? দেখো বীজের সুপ্তাবস্থা ভাঙনে সাহায্য করে কিন্তু জিববেরেলিন হরমোন। তো 5 নম্বর কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সারটি হবে জিববেরেলিন হরমোন। অর্থাৎ বীজের সুপ্তাবস্থা ভাঙতে জিববেরেলিন হরমোন কিন্তু সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানের নাম। দেখো উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদান হচ্ছে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনেই কিন্তু উদ্ভিদের উদ্ভিদের বৃদ্ধি কিন্তু নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেনটি দেখো, অন্তঃক্ষরা গ্রন্থির একটি উদাহরণ দাও। দেখো অন্তঃক্ষরা গ্রন্থির অনেকই এক্সাম্পল আছে, তোমরা মনে রাখবে সাধারণত আমাদের দেহে 3 প্রকার গ্রন্থি কিন্তু দেখা যায়: অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ যে বহিঃক্ষরা গ্রন্থি, যে সকল গ্রন্থি তোমরা মনে রাখবে যে সকল গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থগুলি নালীর মাধ্যমে বাহিত হয়ে রক্তে মিশবে, অর্থাৎ সনাল গ্রন্থি। যে সকল গ্রন্থিতে কিন্তু নালিকা থাকে না তাদের কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি, এবং যাদের নালিকা থাকে সেগুলি কিন্তু আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলবো। এবং মিশ্র গ্রন্থি, যে গ্রন্থিগুলি আমাদের অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় প্রকার কিন্তু কাজ করে, সেগুলিকে আমরা মিশ্র গ্রন্থি বলি। দেখো এক্ষেত্রে আমাদের কোশ্চেনটিতে কি বলা হয়েছে? 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অন্তঃক্ষরা গ্রন্থির একটি উদাহরণ। তাহলে যে সকল গ্রন্থিগুলির ক্ষরিত রস সরাসরি রক্তে মেশে তাদেরকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি বা অনাল গ্রন্থি বলি। যেমন তুমি বলতে পারো যে থাইরয়েড গ্রন্থি, তো তুমি থাইরয়েড গ্রন্থিও বলতে পারো, অথবা বলতে পারো পিটুইটারি গ্রন্থিও কিন্তু আমাদের আর একটি অন্তঃক্ষরা গ্রন্থির কিন্তু উদাহরণ। ACTH এর পুরো নাম। দেখো ACTH এর পুরো নাম তোমরা মনে রাখবে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, অর্থাৎ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, এটি কিন্তু ACTH এর পুরো নাম।
নেক্সট কোশ্চেনটি দেখো, 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো হাইপোথ্যালামাস জাত কোন হরমোনটি দূরে গিয়ে কার্যকারী হয়। অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে কোন একটি হরমোন নির্গত হয় যেটি কিন্তু সরাসরি হাইপোথ্যালামাসের গ্রন্থিতে নিয়ন্ত্রণ করে না, একটু দূরে গিয়ে অন্য কোনো গ্রন্থিকে কিন্তু উদ্দীপনা দান করে। তো 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি কি হবে, এডিএইচ বলতে পারো তুমি, এডিএইচ। এটি কিন্তু হাইপোথ্যালামাস জাত একটি হরমোন যেটি কিন্তু দূরে গিয়ে কার্যকারী হয়। নেক্সট 10 নম্বর কোশ্চেনটি দেখো, আয়োডিনযুক্ত নুন বা লবণ খাওয়ার গুরুত্বপূর্ণ কেন। দেখো 10 নম্বর কোশ্চেনটি আয়োডিনযুক্ত খাবার বা আয়োডিনযুক্ত লবণ খাওয়ার উপকারিতা বলতে, আয়োডিনের অভাবে আমাদের কিন্তু এক প্রকারের রোগ দেখা যায়, আমরা জানি সমস্যা দেখা যায়, সেটি কি না, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ দেখা যায়। যদি আমরা আয়োডিনযুক্ত খাবার খাই তাহলে কিন্তু আমাদের গলগণ্ড রোগ কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আয়োডিনযুক্ত লবণ খাওয়ার উপকারিতা হচ্ছে গলগণ্ড রোগ কিন্তু আমাদের হবে না বা প্রতিরোধ করতে সাহায্য করবে। নেক্সট কোশ্চেনটি দেখো, স্নায়ু গঠনে নিউরনের কোন অংশ মূলত অংশ নেয়। 11 নম্বর কোশ্চেনটিতে বলা হয় যে স্নায়ু গঠনের কোন অংশ মূলত আমাদের নিউরন অংশ নেয়। অর্থাৎ স্নায়ু গঠনে নিউরনের কোন অংশ মূলত অংশ নেয়। অর্থাৎ আমরা বলতে পারবো যে স্নায়ু গঠনের অংশটি কিন্তু আমাদের মূলত অংশ নেয়, স্নায়ু গঠনে নিউরনের অ্যাকশন কিন্তু আমাদের অংশ নেয়। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, তোমার দেহের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আমাদের দেহের কিন্তু ভারসাম্য নিয়ন্ত্রণ করা এইমাত্র আমরা দেখে এলাম, আমাদের মস্তিষ্কের যে লঘু মস্তিষ্কটি আছে তার কাজ কিন্তু ভারসাম্য নিয়ন্ত্রণ করা। নেক্সট কোশ্চেন দেখো, স্নায়ুতন্ত্রের একটি ধারক কোষের নাম। তোমরা মনে রাখবে স্নায়ুতন্ত্রের নিউরোগ্লিয়া এটিকে কিন্তু ধারক কোষ বলা হয়। স্নায়ুতন্ত্রের ছবিটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু স্নায়ুতন্ত্রের ছবিটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবছর আসার কিন্তু খুবই কিন্তু তোমাদের একটি চান্স রয়েছে আসার, তো খুব ভালোভাবে স্নায়ুতন্ত্রের ছবিটিকে প্র্যাকটিস করবে এবং ওদের যে প্রতিটি অংশ আছে সেই অংশগুলোকে চিহ্নিতকরণ কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেনটি দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে সোয়ান কোষের গুরুত্বটি হলো, তোমরা মনে রাখবে সোয়ান কোষ কিন্তু মায়োলিন আবরণী গঠনে কিন্তু সাহায্য করে। তাহলে 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হলো সোয়ান কোষের গুরুত্ব কি, মায়োলিন আবরণী গঠনে কিন্তু সাহায্য করে। নেক্সট 15 নম্বর কোশ্চেনটি দেখবে। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে স্নায়ুতন্ত্রের কোন অংশ কাজ করে। তোমরা মনে রাখবে ইলেকট্রিক ইনসুলেটর সাধারণত আমাদের স্নায়ুতন্ত্রের যে নিউরোগ্লিয়া আছে সেই নিউরোগ্লিয়াকে কিন্তু বলা হয়, নিউরোগ্লিয়াকে কিন্তু আমরা স্নায়ুতন্ত্রের ইলেকট্রিক ইনসুলেটর কিন্তু বলতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, মায়োপিয়া কেন হয়। দেখো মায়োপিয়া সম্পর্কে আমরা এইমাত্র ডিটেলস পড়ে এলাম যে মায়োপিয়া কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয়। অর্থাৎ দূরের দৃষ্টি দেখতে যদি কোনো প্রবলেম হয় এবং কাছের দৃষ্টি কিন্তু যদি আমাদের ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু মায়োপিয়া রোগ হয়। তো দূরের দৃষ্টি দেখতে কিন্তু প্রবলেম হয়, এই প্রকার রোগকে কিন্তু আমরা মায়োপিয়া বলে থাকি। এই প্রকার রোগের ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করলে কিন্তু আমাদের এই প্রকার ত্রুটি কিন্তু ঠিক করা সম্ভব। ঠিক আছে, নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেনটি দেখব যে পাখির একটি উড্ডয়ন পেশির নাম। দেখো পাখির অনেকগুলি উড্ডয়ন পেশি আছে, তার মধ্যে একটি তোমরা বলতে পারো যে পেক্টোরালিস মেজর বা পেক্টোরালিস মাইনর। পেক্টোরালিস মেজর
বা পেক্টোরালিস মাইনর কিন্তু আমাদের পাখির একটি উড্ডয়ন পেশি। তোমরা মনে রাখবে পাখি যে বলা হয়, তোমরা মনে রাখবে পায়রার ডানার যে পালকগুলি রয়েছে সেই পালকগুলিকে আমরা রেমিজেস বলে থাকি, যার সংখ্যা কিন্তু 23টি, এবং পায়রার লেজে যে পালকগুলি রয়েছে তাদের কিন্তু রেক্ট্রিসেস বলা হয়, যার সংখ্যা কিন্তু 12টি। তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেনটি দেখো, বল ও সকেট সন্ধির একটি উদাহরণ। বল ও সকেট সন্ধির একটি উদাহরণ তুমি স্কন্ধ সন্ধি বলতে পারো। বল ও সকেট সন্ধির কিন্তু একটি উদাহরণ, বা কোমরের সন্ধিও তুমি কিন্তু বল ও সকেট সন্ধির উদাহরণ কিন্তু বলতে পারো। স্কন্ধ সন্ধি, স্কন্ধ সন্ধি কিন্তু বল ও সকেট সন্ধির কিন্তু একটা এক্সাম্পল। তোমরা মনে রাখবে যে আমাদের শরীরে কিন্তু কবজা সন্ধি বলেও কিন্তু তোমাদের সিলেবাসে বেশ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, যে কবজা সন্ধির উদাহরণ দাও। মনে রাখবে কনুই এবং হাঁটুইতে আমাদের কবজা সন্ধি কিন্তু থাকে। ঠিক আছে, আমাদের বিসদৃশ শব্দ বেছে লেখো। 19 নম্বর কোশ্চেনটি দেখো, লজ্জাবতীর পাতা নুইয়ে পড়া, বনচারালের পার্শ্ব পত্রকের ওঠানামা, পত্ররন্ধ্রের বন্ধ হওয়া এবং মূলের জলের দিকে বৃদ্ধি। এই কটির মধ্যে যেটি বিসদৃশ হবে সেটি হচ্ছে পত্ররন্ধ্রের বন্ধ হওয়া, এটি আমাদের বিসদৃশ হবে। কারণ লজ্জাবতীর পাতা বা মূলের দিকে মূলের জলের দিকে চলন, এই সবগুলি কিন্তু আমাদের উদ্ভিদের চলনের মধ্যে পড়ছে, কিন্তু পত্ররন্ধ্রের বন্ধ হয় এটি কিন্তু কোনো প্রকার চলন নয়, এটি কিন্তু বাস্তুমোচনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, অনুকূল অভিকর্ষবর্তী, প্রতিকূল অভিকর্ষবর্তী এবং তির্যক অভিকর্ষবর্তী এবং লম্ব অভিকর্ষবর্তী। এদের মধ্যে অনুকূল অভিকর্ষবর্তী এটি কিন্তু আমাদের বিসদৃশ। নেক্সট কোয়েশ্চেন, ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক, ফোটোন্যাস্টিক এবং জিওট্রপিক। তোমরা দেখলে বুঝতে পারছো যে সবগুলি কিন্তু আমাদের ট্রপিক চলনের মধ্যে পড়ছে, কিন্তু এটি ন্যাস্টিক চলনের মধ্যে, তাই ফোটোন্যাস্টিক এটি কিন্তু আমাদের বিসদৃশ হবে। নেক্সট দেখো 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনাক্সি, অর্থাৎ 2,4-ডির পুরো নাম আর কি। এটা একটি কৃত্রিম হরমোন। অ্যাবসেসিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এদের মধ্যে থেকে আমাদের যে অ্যাবসেসিক অ্যাসিডটি আছে এটি আমাদের বিসদৃশ হবে, কারণ বাকিগুলি আমাদের কৃত্রিম হরমোনের মধ্যে পড়ছে। প্রাথমিক বার্তাবাহক, পাচক রস, ধনাত্মক ফিডব্যাক, অন্তঃক্ষরা ক্রিয়া, এদের মধ্যে পাচক রস এটি কিন্তু আমাদের বিসদৃশ, কারণ পাচক রস আমাদের বাকি যে কাজগুলি আছে, বাকি যে অপশনগুলি দেওয়া আছে এখানে দেখো সবগুলি কিন্তু আমাদের হরমোন সম্পর্কিত দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু পাচক রস কিন্তু আমাদের উৎসেচক ক্ষরণ করে, অর্থাৎ এটি কিন্তু আমাদের পাচক রস হচ্ছে আমাদের বিসদৃশ। নেক্সট দেখো এডিএইচ, গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ, এদের মধ্যে গ্লুকোজ বিপাক এটি কিন্তু আমাদের বিসদৃশ হবে। নেক্সট দেখো 25 নম্বর কোশ্চেনটি, গলগণ্ড, মধুমেহ, এইডস এবং বামনত্ব, এদের মধ্যে দেখো এইডস রোগটি কিন্তু আমাদের বিসদৃশ হবে, কারণ বাকি যে রোগগুলি আছে সবগুলি কিন্তু হরমোনজনিত কারণে ঘটে থাকে। নিউরোফাইবিল, নিউরোপ্লাজম, নিউরোসাইটন এবং নিউরোগ্লিয়া, এদের মধ্যে নিউরোসাইটন এটি কিন্তু আমাদের বিসদৃশ। নেক্সট দেখো অ্যাক্সোলেম্মা, নিউরোলেম্মা, পেরিনিউরিয়াম এবং মাইলিনশীথ। দেখো এক্ষেত্রে পেরিনিউরিয়াম এটি কিন্তু আমাদের বিসদৃশ হবে, বাকিগুলো কিন্তু সবগুলোই নিউরনের কিন্তু একটি অংশ। অন্ধবিন্দু, অপটিক নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ এবং অপটিক লোব এক্ষেত্রে আমাদের বিসদৃশ। মায়োপিয়া, ক্যাটারাক্ট, হাইপারোপিয়া এবং প্রেস বায়োপিয়া, এদের মধ্যে ক্যাটারাক্টই হবে আমাদের বিসদৃশ, কারণ বাকি যে রোগগুলি আছে সবগুলি চোখের সম্পর্কিত রোগ, বাট ক্যাটারাক্টই চোখের রোগ হলেও এটি কিন্তু ক্যাটারাক্ট বা ছানি পড়া বলা হয় আর কি। তো বাকি রোগগুলো আমাদের চশমা বা কোনো লেন্স ব্যবহার করলে কিন্তু ঠিক করা সম্ভব, বাট ক্যাটারাক্টের ক্ষেত্রে অপারেশন করতে হয়। তোমরা জানো চোখের ছানি পড়া, চোখের লেন্স যখন অস্বচ্ছ হয়ে পড়ে তখন কিন্তু চোখের ছানি পড়া বা ক্যাটারাক্ট রোগ আমরা বলে থাকি। নেক্সট আমাদের শূন্যস্থান পূরণগুলি দেখো প্রথমে শূন্যস্থান পূরণটি রয়েছে যে একটি বৃদ্ধিজ চলন হলো ড্যাশ, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বৃদ্ধিজ চলন অর্থাৎ উদ্ভিদ অঙ্গের যে বৃদ্ধি ঘটে সেই চলনগুলোকে আমরা বৃদ্ধিজ চলন বলে থাকি। তো ট্রপিক, সাধারণত যে ট্রপিক চলন
এটিকে কিন্তু আমরা বৃদ্ধিজ চলন বলে থাকি। বীজহীন আঙুর তৈরিতে ড্যাশ হরমোন ব্যবহৃত হয়। ওটা বীজহীন ফল উৎপন্ন করতে আমাদের কৃত্রিম অক্সিন কিন্তু ব্যবহার হয়। কৃত্রিম অক্সিন কিন্তু আমাদের বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, জবা গোলাপের শাখা কলম তৈরিতে কৃত্রিম ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। অর্থাৎ শাখা কলম তৈরিতে গোলাপ গাছের বা জবা গাছের বলো শাখা কলম তৈরিতে আমাদের কোন প্রকার হরমোন আমরা ব্যবহার করে থাকি? দেখো, এক্ষেত্রেও কিন্তু আমরা অক্সিন হরমোনই কিন্তু ব্যবহার করি। কৃত্রিম হরমোন তোমরা জানো দোকানে বিভিন্ন রকমের রুটস হরমোন কিনতে পাওয়া যায়, সেগুলি কিন্তু আমরা তৈরিতে ব্যবহার করি এরকম কাটিং করার ক্ষেত্রে। একটি নিউরো ট্রান্সমিটার হলে যে কোনো একটি নিউরো ট্রান্সমিটারের এক্সাম্পল দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন তুমি বলতে পারো একটি নিউরো ট্রান্সমিটারের এক্সাম্পল। অ্যাসিটাইল কোলিন আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাসিটাইল কোলিন আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 34 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো, সংকটকালীন হরমোন হলো, অর্থাৎ যে কোনো রকম আমাদের উত্তেজক কোনো পরিস্থিতির ক্ষেত্রে আমাদের কোন হরমোন কিন্তু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করে সেই সময়, সেই হরমোনটির নাম অ্যাড্রেনালিন হরমোন। অ্যাড্রেনালিন হরমোন কিন্তু আমাদের সংকটকালীন পরিস্থিতিতে কিন্তু সাহায্য করে বা এমার্জেন্সি হরমোনও বলা হয়। মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে আমরা কি বলি? মনে রাখবে, ওগুলিকে আমরা চোখের উপযোজন বলে থাকি। উপযোজন। পাইরিফর্মিস পেশি ফিমারের ড্যাশে সাহায্য করে। পাইরিফর্মিস পেশি আমাদের যে ফিমার আছে সেই ফিমারগুলো কিন্তু আবর্তন করতে, অর্থাৎ পাগুলোকে ঘোরাতে কিন্তু আমাদের সাহায্য করে। আমাদের যে ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি রয়েছে সেটি কিন্তু আমরা ফিমার বলে থাকি। তো এটি কিন্তু আমাদের আবর্তন করতে বা ঘোরাতে কিন্তু সাহায্য করে। নেক্সট সত্য মিথ্যাগুলি দেখো, উদ্ভিদের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক গুরুত্বপূর্ণ নয়। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটো উদ্দীপকই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা চলনের ক্ষেত্রে দেখে এলাম যে আলো, তাপ বা বিভিন্ন রকমের স্পর্শ বা আঘাত সবকিছুই কিন্তু বাহ্যিক উদ্দীপক হিসেবে কাজ করে এবং তার উপর ভিত্তি করে কিন্তু উদ্ভিদের বিভিন্ন রকম চলন দেখা যায়। তো এক্ষেত্রে আমাদের এটি গুরুত্বপূর্ণ নয় যেহেতু ওরা বলেছে, তাই এটি আমাদের মিথ্যা হবে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, অধিকাংশ হরমোনের ফিডব্যাক পদ্ধতি ধনাত্মক প্রকৃতির হয় না। ধনাত্মক প্রকৃতির আছে ঠিকই, বাট ঋণাত্মক প্রকৃতিরও হয়। তো এটি কিন্তু আমাদের মিথ্যা, সবকিছু কিন্তু আমাদের ধনাত্মক নয়। ডিম্বাশয় নিশ্চিত একটি হরমোনের নাম অ্যান্ড্রোজেন না, এটি মিথ্যা। আমরা জানি ডিম্বাশয়তে কিন্তু অ্যান্ড্রোজেন হরমোনটি নিশ্চিত হয় না। স্নায়ুকোষের নিউরোলেম্মা স্থানে স্থানে বিচ্ছিন্ন রানবিহারের পর্ব গঠন করে। দেখো, স্নায়ুকোষের নিউরোলেম্মা নয়, স্নায়ুকোষের নিউরোলেম্মা কিন্তু আমাদের রানবিহারের পর্ব গঠন করে না। তোমরা মনে রাখবে, স্নায়ুকোষের যে মাইলিন শীথ সেটি বিচ্ছিন্ন হয়ে কিন্তু রানবিহারের পর্ব গঠন করে। স্নায়ু উদ্দীপনা মন্থর হয়ে যাওয়া প্রতিরোধ করে মাইলিন পর্দা। দেখো, স্নায়ু উদ্দীপনাকে আরও দ্রুতভাবে এক নিউরন থেকে অপর নিউরনে পরিবাহিত করা, এটি কিন্তু মাইলিন পর্দার কাজ এক প্রকারের। তো আমরা বলতে পারি যে মন্থর হয়ে যাওয়া প্রতিরোধ করে, হ্যাঁ, তাহলে এটি কিন্তু আমাদের সত্য। একটি মিশ্র স্নায়ুর নাম ভেগাস, এটি কিন্তু সত্য হবে। নেক্সট ম্যাচিংটি দেখো, মিশ্র স্নায়ু, এক্ষেত্রে মিশ্র স্নায়ু দেখো কোনটি? আমরা এইমাত্র সত্য মিথ্যায় বলে এলাম যে একটি মিশ্র স্নায়ুর নাম কিন্তু ভেগাস। অপশনটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে হবে যে মিশ্র স্নায়ুর সঙ্গে কিন্তু ভেগাস অপশনটি আমাদের সঠিক, অর্থাৎ একেরটি আমাদের অপশন বি। দেহ ভারসাম্য রক্ষা করা, এক্ষেত্রে কোন হরমোনটির কাজ দেখো বা কোন গ্রন্থিটির কাজ লক্ষ্য করো। দেখো, এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে থেকে কিন্তু লঘু মস্তিষ্ক কিন্তু আমাদের দেহ ভারসাম্য রক্ষা করে। পর্বমধ্যের বৃদ্ধি করা, এটি আমাদের GA3 অর্থাৎ জিবেরেলিন হরমোন, এটির কাজ GA3 হচ্ছে জিবেরেলিন হরমোনও বলা হয়। অপশন ই। অগ্রস্ত প্রকটতা আমাদের অক্সিন হরমোন ঘটিয়ে থাকে, তো অগ্রস্ত প্রকটতা আমাদের অক্সিন হরমোন, অর্থাৎ অপশন সি। মিশ্র গ্রন্থি, এক্ষেত্রে একটি মিশ্র গ্রন্থির এক্সাম্পল দেখো অগ্নাশয়।
অপশন এ। এবং বামনত্ব রোগ ঘটে থাকে সাধারণত যে হরমোনটির অভাবে, এসটিএইচ হরমোন, সেই হরমোনটি কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু নির্গত হয়। তো সেই জন্য কিন্তু বামনত্বর ক্ষেত্রে কিন্তু অপশন জি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে তোমরা দেখলে যে আমরা প্রথম চ্যাপ্টারের ছায়া প্রকাশনীর বই থেকে সমস্ত প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং ম্যাচিং, সত্য মিথ্যা সবগুলোই কিন্তু আমরা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী 2 নম্বর চ্যাপ্টারের একইভাবে কিন্তু আমরা বাকি কোশ্চেনগুলো কিন্তু সমাধান করব। প্রত্যেকেই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।